হ্যালো এভরিওয়ান, প্রিভিয়াস ইয়ার 2018 এর থার্মাল ফিজিক্সের কোশ্চেন এখানে আমরা আজ আলোচনা করছি। গ্রুপ এ তে টোটাল 4টা কোশ্চেন থাকে, তার মধ্যে তোমাদেরকে দুটো কোশ্চেন করতে হয়। ফার্স্ট কোশ্চেনে যেটা দেখানো হয়েছিল কমপ্রেসিবিলিটি এবং এক্সপানশন কোএফিসিয়েন্ট কাকে বলা হয়। তো কমপ্রেসিবিলিটিকে বিটা দিয়ে এক্সপ্রেস করা হয় আর এক্সপানশন কোএফিসিয়েন্টকে আলফা দিয়ে এক্সপ্রেস করা হয়ে থাকে এক্সপ্রেস। তো আলফা ইকুয়াল টু হয় 1 বাই ভি ডেল ভি আন্ডার ডেল টি এক কনস্ট্যান্ট পি, আর বিটা ইকুয়াল টু হয় -1 বাই ভি ডেল ভি আন্ডার ডেল পি এক কনস্ট্যান্ট টি। তারপরে প্রশ্ন ছিল সিপি মাইনাস সিডি ইকুয়াল টু আলফা স্কয়ার বিটি বাই বিটা হবে। তো তার প্রুফ ছিল। তো এটা করার জন্য তুমি এখানে সিপি মাইনাস সিডি ইকুয়াল টু টি অফ ডেল পি আন্ডার ডেল টি এক কনস্ট্যান্ট পি, ডেল পি আন্ডার ডেল টি এক কনস্ট্যান্ট পি ইউজ করতে পারো। আলফা বিটা তুমি ডেফিনেশন থেকে তুমি লিখে নিতে হবে তোমাকে, বা তুমি জানো। সেখান থেকে সলভ করলে মানে সাইক্লিক রুল লাগানো হয়েছে, তো এটি সলভ করার ফলে তোমার কিন্তু রুলটা হয়ে যাবে, যেটা অলরেডি রেজাল্টে চলে আসছে। আমরা এখানে কমপ্লিট ডিসকাশন করবো না, জাস্ট প্রসিডিওর কি রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা সলিউশন নিজেরা এখান থেকে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ডিগ্রি অফ ফ্রিডম কাকে বলা হয়। ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে কি, যে মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট বা হচ্ছে কি মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট মোশন সিস্টেম এক্সপ্রেস করতে গেলে। আর যেমন থ্রি ডাইমেনশন কেসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি হয় 3D বা dn মাইনাস হচ্ছে কি হয়, তো n হচ্ছে নাম্বার অফ অ্যাটম আর k হচ্ছে কনস্ট্যান্ট। তো সিমিলারলি 2D হলে এটা হয়ে যায় 2a মাইনাস k, ডিগ্রি অফ ফ্রিডম ম্যাথমেটিক্যালি ফর্মুলা রয়েছে। ওয়ান ডাইমেনশন হলে হয়ে যায় ডিগ্রি অফ ফ্রিডম ইকুয়াল টু a মাইনাস হচ্ছে k। তো নেক্সট এখানে বলা হয়েছিল যে প্রুভ করতে গামা ইকুয়াল টু 1 প্লাস 2 বাই a হবে। তো সেটা করার জন্য গামা ইকুয়াল টু আমরা জানি সিপি বাই সিডি, আর সিপি সমান হয় 8 বাই 2 আর ডিগ্রি অফ ফ্রিডম যদি 8 হয়, তাহলে সেখান থেকে সিপি এবং আমরা নিউ রিলেশন লাগালে, কারণ নিউ রিলেশন হয়ে থাকে সিপি মাইনাস হচ্ছে সিপি ইকুয়াল টু হচ্ছে আর এক মোলের জন্য। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে গিয়ে যে সিপি ইকুয়াল টু এইটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি গামা ইকুয়াল টু সিপি বাই সিপি। তো সেখান থেকে পাচ্ছি যে 1 প্লাস 2 বাই a। দু নম্বর কোশ্চেন দেওয়া হয়েছিল ট্রান্সপোর্ট ফেনোমেনন বলতে কি বোঝায়, যেটা হচ্ছে গিয়ে স্টাডি অফ দ্য প্রসেস ইন হুইচ মাস মোমেন্টাম এনার্জি ট্রান্সফার একটা সিস্টেমের ক্ষেত্রে যেটা হয় সেটাই বোঝায়। এবং সেখানে প্রাইমারি কতগুলো টাইপস রয়েছে, যেমন মাস ট্রান্সফার, মোমেন্টাম ট্রান্সফার অথবা এনার্জি ট্রান্সফার। তারপরে বলা হয়েছিল ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর দ্য কোএফিসিয়েন্ট হুইচ অ্যারাইজেস ডিউ টু দ্য ট্রান্সপোর্ট অফ দ্য মোমেন্টাম। অর্থাৎ ইটা যে হচ্ছে কোএফিসিয়েন্ট এর ভ্যালু, তো সেটা প্রুফটা দেওয়া হয়েছিল, যে প্রুফ এখানে করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। নেক্সট আরেকটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছিল যে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি এটা কেমন ডিপেন্ড করে টেম্পারেচারের সঙ্গে। তো যেমন হচ্ছে গ্যাসের ক্ষেত্রে ভিসকসিটি ইনক্রিজ হয় টেম্পারেচার ইনক্রিজ হলে। তারপর হচ্ছে হায়ার টেম্পারেচার ইনক্রিজ হলে মলিকুলার স্পিডটা এবং পলিউশন রেট যেটা, তো কিভাবে এখানে লেখা হয়েছে সবগুলো পয়েন্ট। এবং অ্যাপ্রক্সিমেট যে রিলেশন হয় সেটা হচ্ছে মিউ ইজ প্রপোর্শনাল টু রুট অফ টি1, আর লিকুইডের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়ে থাকে, তোমরা দেখে নিও। এছাড়া এখানে যেমন হয়ে থাকে রেজাল্ট ডিপেন্ডেন্সি মিউ ইজ প্রপোর্শনাল টু এক্সপোনেনশিয়াল মাইনাস অফ টি। তারপরে বলা হয়েছে 3 নম্বর কোশ্চেনে এন্ট্রপি ইজ এ সো কল্ড আনঅ্যাভেলেবল এনার্জি। এন্ট্রপি মেজার করা হয় ডিসঅর্ডারনেস অথবা হচ্ছে কি র্যান্ডমনেস সিস্টেম। The concept of the unavailable energy arises due to the fact of the entropy related to the dispersion of the energy in a way that is the not of the available or doing the useful work, তার জন্য এটা বলতে পারবো যে unavailable energy, তো যেটা হচ্ছে ds। তো সেখান থেকে একটা প্রবলেম এখানে তার সাথে রিলেট করা ছিল, যে দেখাতে বলা হয়েছে যে ইনক্রিজিং এন্ট্রপি টা কিভাবে দুটো গ্যাসকে যখন মিশিয়ে দেওয়া হচ্ছে সেম টেম্পারেচার এবং প্রেসারে, তো ডিক্রিজ করা হচ্ছে ইনটু ইচ আদার, তাহলে কি হবে চেঞ্জ অফ এন্ট্রপিটা ইনক্রিজ হচ্ছে। তো সেটা এখানে ফর্মুলা অনুযায়ী আমাদের যেটা আসছে সেটা হচ্ছে পজিটিভ আসছে। এবং আমরা জানি যে এন্ট্রপি একটা অ্যাডাপটিভ প্রপার্টি ফলো করে এন্ট্রপিটা, সেই অনুযায়ী আমরা বলতে পারি যে
সেকেন্ড যে কোডটা দেওয়া হচ্ছে সেটা আমাদের কিন্তু এইভাবে এক্সটেন্ড করা যেতে পারে, ঠিক আছে? তো এই রিলেশনটাকে লাগাতে হবে। তো নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, এবং তার সঙ্গে বলা হয়েছে রাইট ডাউন দ্য কন্ডিশন ফর দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন উইথ এনট্রপি। থার্ড ল বলা হয়েছে, থার্ড ল কি বলা হয় থাকে ল অফ থার্মোডাইনামিক্স, দ্য এনট্রপি অফ এ পারফেক্ট ক্রিস্টাল এট দ্য বডি অ্যাট অ্যাবসলিউট জিরো, এক্সাক্টলি জিরো। তার মানে ডেল্টা টি, টি is tends to zero, so delta is, the T is absolute zero temperature, so delta is equal to ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন বলতে কি বোঝায়? তো যেখানে কি হয়, একটা ডেরিভেটিভ ইনভলভ করে আর কোএফিসিয়েন্ট অফ দ্য ফেজেস হয় এবং ডেল্টা জি জিরো হয় এবং ডেল্টা এস অফ দ্য ইকুইটি ইকুয়াল টু জিরো হয়, ডেল্টা বি নট ইকুয়াল টু জিরো হয়। সিমিলারলি সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি হয়, ডেল্টা এস জিরো হয়ে যায় এবং ডেল্টা সিপি নট ইকুয়াল টু জিরো হয়, ডেল্টা জি দুটোতেই জিরো হয়ে থাকে। তো এবং উদাহরণস্বরূপ হচ্ছে মেল্টিং অফ আইস হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনটা এক্সাম্পল, আর সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের উদাহরণ হচ্ছে কি ফেনোমেনটিক ট্রানজিশন ইন আয়ন। চার নম্বর কোশ্চেনে দেওয়া হয়েছে এনার্জি ইকুয়েশন, ফার্স্ট এনার্জি ইকুয়েশন, যেটা আমরা ফার্স্ট ল থেকে পেয়ে যাই, dq ইকুয়াল টু du প্লাস pdv, এবং dq কে লেখা যায় tds, কারণ আমরা জানি সেকেন্ড ল থেকে, আর ds ইকুয়াল টু হচ্ছে হয় h অফ চেঞ্জ ইকুয়াল টু হয় dq বাই হচ্ছে t, dq বাই t, তাহলে এখান থেকে আমরা dq এর জায়গায় লিখতে পারি ds। তো তাকে সলভ করে গেলে du সমান আমরা এটা পেয়ে যাচ্ছি। তো তার সাপেক্ষে ds এর যদি ইকুয়েশনটাকে আমরা ডেরিভেটিভ করি এবং কনস্ট্যান্ট টেম্পারেচার, তাহলে আমাদের চলে আসছে এই রেজাল্টটা। এবার এইটাতে আবার আমরা ম্যাক্সওয়েল রিলেশন ইউজ করতে পারি, তার ফলে আমাদের আহ, যে রেজাল্টটা চাইছে সেটা চলে আসছে। এটাকে ফার্স্ট এনার্জি ইকুয়েশন বলা হয়, ফার্স্ট এনার্জি ইকুয়েশন বলা হয় থাকে। তো নেক্সট বলা হয়েছে যে রিয়েল কেসের ক্ষেত্রে অর্থাৎ ভিডিও কেসের ক্ষেত্রে এই ডেরিউ বাই ডেবি এর কনস্ট্যান্ট টি, অর্থাৎ যে প্রুফটা এখানে তুমি করেছো, তো তার রেজাল্ট আসবে এ বাই ডি স্কয়ার, যেটা খুব ইজিলি চলে আসছে। এবং বলা হয়েছে আইডিয়াল কেসের ক্ষেত্রে এটা জিরো আসবে, তো সেটাও দেখা যাচ্ছে যে এই ফর্মুলা অনুযায়ী ডেল পি বাই ডেল টি এর কনস্ট্যান্ট টি দুটো কেসের ক্ষেত্রে বের করে নেওয়ার পরে চলে আসছে একটা ক্ষেত্রে জিরো, যেটা আইডিয়াল কেসের ক্ষেত্রে, আর রিয়েল কেস বলতে বটম আপ কেসের ক্ষেত্রে হচ্ছে এ বাই ডি স্কয়ার। তার সাথে আরেকটা কোশ্চেন ছিল TDS equal to CB dT plus T of dT by dt at constant T of dT, অর্থাৎ ফার্স্ট TDS ইকুয়েশন, যেটা পাওয়ার জন্য S is a function of dt, সেখান থেকে ds লিখে দেওয়া হয়েছে। তো ds এর সঙ্গে একটা t মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, দেন আমরা এখানে আবার ম্যাক্সওয়েল ইকুয়েশন লাগিয়েছি, তার ফলে আমরা পেয়ে যাচ্ছি যেটা খুব করতে চাইছে ফার্স্ট TDS ইকুয়েশন, যেটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন অফ ম্যাক্সওয়েল রিলেশন। গ্রুপ বি তে দুটো কোশ্চেন করতে হয় চারটা কোশ্চেনের মধ্যে। তো দেখো ফার্স্ট 5 নম্বর কোশ্চেনে কি দেওয়া হয়েছে, হোয়াট ইজ দ্য রিডিউসড ইকুয়েশন অফ স্টেট। তো রিডিউসড ইকুয়েশন অফ স্টেট মিন্স আমাদেরকে রিডিউস স্টেট প্রেসারের ফর্মে এক্সপ্রেস করতে হবে, এবং সেটা বলা হয়েছে কোন গ্যাসের ক্ষেত্রে, বিডব্লিউ গ্যাসের ক্ষেত্রে। তো সেখানে বলা হয়েছে তার রিডিউস ইকুয়েশন কি দাঁড়াবে। তো সেটা খুব ইজিলি, তো সেটা হচ্ছে গিয়ে আমরা এক্সপ্রেস করলে, তো আমরা জানি পিআর ইকুয়াল টু হয় রিডিউস প্রেসার ইকুয়াল টু পি বাই হচ্ছে পিসি, অর্থাৎ ক্রিটিক্যাল প্রেসার, আর টিআর ইকুয়াল টু হয় টি বাই ডিসি, যেটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার টিসিটা। তো এইভাবে আমরা জানি বিডব্লিউ এর ক্ষেত্রে টিসির ভ্যালু হয় টিবি, পিসির ভ্যালু হয় এ বাই 27 ডি স্কয়ার, টিসির ভ্যালু হয় এ বাই 27 আরবি। তো এটা হয় বিডব্লিউ এর ক্ষেত্রে 1 মোলের জন্য ইকুয়েশন। তো সেখানে মুছে দেওয়ার পরে যে ইকুয়েশনটা আমার আছে, তো এটাকেই বলা হয় যে দেখো এখানে একটু টিআর এর ফর্মে এক্সপ্রেস করা হয়েছে। তো এটাকেই বলা হয় দিস ইকুয়েশন অফ স্টেট ফর বিডব্লিউ গ্যাস। তো তার সাথে আর একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে হোয়াট ডু মিন বাই দ্য ল অফ করসপন্ডিং স্টেট। করসপন্ডিং স্টেট লটা কি বলতে চাইছে? তো সেটা আমরা এই যে রিডিউস যে প্যারামিটার গুলো বললাম, অর্থাৎ পিআর টিআর আর হচ্ছে টিআর, তো এরকম যদি দুটো আহ, যদি কেস হয়, মানে ধরে নাও যে স্টেটস দ্যাট ইফ এনি টু অফ দ্য রিডিউস প্যারামিটার, মানে দুটো ডিফারেন্ট গ্যাস আছে তোমার কাছে, এ আর বি দুটো গ্যাস রয়েছে, তো এ আর বি দুটো গ্যাসের ক্ষেত্রে ধরো নাও পি আর দুটোর ক্ষেত্রে পি আর এর ভ্যালু সমান আর হচ্ছে ভি আর এর ভ্যালু সমান, তাহলে কি বলা হচ্ছে করসপন্ডিং যে স্টেটস ল সেটা বলা হচ্ছে, তাহলে অবশ্যই এবং এ আর বি দুটো গ্যাসের ক্ষেত্রে যে রিডিউস টেম্পারেচার সেটা কি হবে, দুটোর ক্ষেত্রে সমান হবে।
নেক্সট কোশ্চেনে একটা প্রবলেম দেওয়া আছে, যে এন্ট্রপি দেওয়া আছে, বলা আছে ডেল্টা ইজ ইকুয়াল টু সিপি ইলেভেন টি1 প্লাস টি2 হোল স্কয়ার বাই 4 অফ টি1 টি2। তো এটা করার জন্য ফাইনাল টেম্পারেচার ক্যালকুলেট করা হয়েছে, ডেল্টা টি1 ইকুয়াল টু ডেল্টা টি2 করে দেওয়া হয়েছে আইসোলেটেড কেস, তাহলে তার জন্য আমরা এটা লাগাতে পারি। তো তাহলে ফাইনাল টেম্পারেচার হচ্ছে এইটা। তো দেন চেঞ্জ অফ এন্ট্রপি যেটা আমরা করতে পারি কনস্ট্যান্ট প্রেসারে সিপি ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি। তো হট এবং কোল্ড দুটো সিস্টেমের ক্ষেত্রে করা হয়েছে। তো সেখান থেকে টোটাল যেটা আছে সেটা হচ্ছে এইটা, এবং এখানে লাস্টে আমরা ফাইনাল টেম্পারেচার কোশ্চেন করে তো যেটা প্রুভ করতে চাইছিল বা দেওয়া হয়েছিল সেটা কিন্তু চলে আসছে। তো নেক্সট কোশ্চেনে রেসিপি কোনো টাকা নেই, কিন্তু বলা হয়েছে যে চেঞ্জ ইন এন্ট্রপি when ice is converted to steam, আইস থেকে যখন স্টিম হয়েছে তখন স্পেসিফিক কত কিলো বা কিছু বলেনি, তখন এন্ট্রপি চেঞ্জের ফর্মটা কেমন হবে। তো মূলত আইস থেকে প্রথমে যেটা হবে জল, তো আইস থেকে প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আইস আছে, তো সেখান থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল হবে বা লিকুইড হবে। মেল্টিং এর তারপরে কি হবে, ওই জলটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড স্টেপ 2 তে জল থেকে হয়ে যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জলে পরিণত হবে। মানে জলই থাকবে বাট টেম্পারেচারটা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পড়ে যাবে। অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ হচ্ছে বাট ফেজ চেঞ্জ হচ্ছে না। কিন্তু ফার্স্ট কেসে সলিড থেকে তোমার লিকুইড হচ্ছে, কারণ আইস থেকে ওয়াটার হচ্ছে। আর যখন ফেজ চেঞ্জ হয় তখন হচ্ছে এন্ট্রপি চেঞ্জ হয় ইমেল বাই টি। আর যখন ফেজ চেঞ্জ হয় না তখন হয় সিপি ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি। তাহলে এটা হচ্ছে সেকেন্ড কেস। কিন্তু বলেছে কি কোশ্চেনে স্টিম হতে হবে, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল হয়েছে, তো সেখান থেকে ভ্যাপোরাইজেশনের দ্বারা সেটা কি হবে, স্টিম হবে। তার মানে আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড যে জলটা ছিল সেটি এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হবে না, হ্যাঁ। তো তার জন্য যে চেঞ্জ হচ্ছে তার মানে ইউজ করতে হবে এমএল বাই টি, এর হচ্ছে ল্যাটেন্ট হিট। এখানে হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, আর এখানে কিন্তু ল্যাটেন্ট হিট অফ হচ্ছে মেল্টিং। তো এরপরে টোটাল যে এন্ট্রপি আসবে চেঞ্জ সেটা হচ্ছে ডেল্টা এস ওয়ান প্লাস ডেল্টা এস টু প্লাস ডেল্টা এস থ্রি। কারণ এন্ট্রপি হচ্ছে একটা অ্যাডিটিভ প্রপার্টি ফলো করে, তার জন্য এন্ট্রপি যোগ হয়। তো টোটাল মিলবে কত। তো এইভাবে একটা ফর্ম আসছে, বাট এখানে ডাটা গিভিং নেই, তার জন্য এইভাবে তুমি এক্সপ্রেস করে দেবে। জুল থমসন ইফেক্ট বলতে কি বোঝায়? জুল থমসন ইফেক্ট হচ্ছে কি, সে যেখানে টেম্পারেচার চেঞ্জ একটা রিয়েল গ্যাসের ক্ষেত্রে অথবা লিকুইডের ক্ষেত্রে যখন আমরা কি করি না, মোনোসোলার এক্সপেরিমেন্ট করি, এবং সেখানে আমরা দেখতে পাই যে টেম্পারেচারের চেঞ্জ তার সাথে প্রেসারের সাথে, তো তাকে বলা হয় জুল থমসন এফেক্ট। এটা একটা স্পেসিফিক মেথড যেখানে আমরা লো টেম্পারেচার প্রডিউস করি। তো নেক্সট হচ্ছে ডিরাইভ দ্য এক্সপ্রেশন, অর্থাৎ জুল থমসন কোএফিসিয়েন্ট বলতে কি বোঝায়। জুল থমসন কোএফিসিয়েন্ট হচ্ছে মিউ দিয়ে এক্সপ্রেস করা হয়, মিউ সমান হয় ডেল টি বাই হচ্ছে এন পি, এবং যখন কনস্ট্যান্ট এনথালপি হয় বা রাখা হয়, কারণ জুল থমসন ইফেক্টে এনথালপি কনস্ট্যান্ট হয়। তো সেই অনুযায়ী কি হয়, জুল থমসন কোএফিসিয়েন্ট ভ্যালু এটা হয়ে থাকে 1/cp অফ টি অফ এত ডেল বাই ডেল টি ইকুয়ালস টু টি মাইনাস অফ ভি। এটা ডেরিভেশন এখানে যাই, তো এটা আমরা রেজাল্টটাকে ইউজ করে পিডব্লিউএস এর ক্ষেত্রে এই মানটা আমরা প্রথমে বের করেছি ডিভি বাই ডিটি। যদি এটা আমরা বের করে নিতে পারি ডিভি বাই ডিটি এর কনস্ট্যান্ট কি এটা আমরা এখানে পাচ্ছি, সেটা বের করে নিয়ে কিন্তু আমরা সলভ করে জুল থমসন কোএফিসিয়েন্ট বিডব্লিউএস এর ক্ষেত্রে যেটা আছে ডি বাই টি সিপি ওয়ে বাই আর বি মাইনাস, এখান থেকে ইউনিভার্সাল টেম্পারেচারের কোশ্চেন আসতে পারে। যেটা একটু এইটা হচ্ছে কিছু অ্যাপ্রক্সিমেশন আছে এখানে, তো সলিউশন করে যেটা আছে সেটা হচ্ছে এই রেজাল্ট। নেক্সট বলা হচ্ছে এক্সপ্লেন why হাইড্রোজেন এন্ড হিলিয়াম so the heating instead of cooling। বলতে হিলিয়াম অথবা হাইড্রোজেনের ক্ষেত্রে কেন আমরা হিটিং ইফেক্টটাকে দেখতে পাচ্ছি, কুলিং ইফেক্টটাকে অত বেশি দেখা যায় না কেন। তো বলা হচ্ছে দেখো যে হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে হিটিং ইফেক্টটা দেখা যাচ্ছে এই কারণে, কারণ ওদের দুজনেরই কিন্তু যে মাসটা সেটা কিন্তু অনেকটাই কম, because their temperature are the above their inversion temperature, they have the weak intermolecular force রয়েছে, সেটা কিন্তু অনেকটাই কম। ঠিক আছে, observe cooling effect, they must first be cooled before below their inversion temperature। তো মূলত হচ্ছে দুটোর ক্ষেত্রে মাস সেটা খুবই কম, তো তার জন্যই হচ্ছে এই হিটিং ইফেক্টটা দেখতে পাওয়া যায় কম্পেয়ারিং কুলিং ইফেক্ট। কেলভিন ক্লসিয়াস স্টেটমেন্ট বলা হচ্ছে সেকেন্ড লাইন, এবং বলা হয়েছে তার সাথে যে দেখাও দুটোই কিন্তু স্টেটমেন্ট আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট, আমরা করি তো লজিক্যালি ইকুইভ্যালেন্ট হয়।
তো নেক্সট বলা হয়েছে হাউ টু কনসেপ্ট অফ দ্য এন্ট্রপি ক্যান বি অবটেইনড। সেকেন্ড ল আমরা ইসলি কি করে এন্ট্রপি কনসেপ্ট এসেছে। সেকেন্ড ল আমাদেরকে বলে যে এন্ট্রপি মেজার অফ দ্য dispersion of the energy in the system. So concept of entropy arises from the second law of thermodynamics, measure of the dispersion of the energy and randomness in the system. এবং আমরা জানি রিভার্সিবল সিস্টেমেটিক কি হয় এন্ট্রপি চেঞ্জেস পজিটিভ। For isolated system, entropy changes কি হয় কনস্ট্যান্ট। তো নেক্সট পার্ট 3 তে যেখানে পাঁচটা কোশ্চেন করতে হয়, টোটাল 10 কোশ্চেন দেওয়া থাকে। তো ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছিল হোয়াট ইজ মেইনড বাই দ্য রিভার্সিবল চেঞ্জ। তো রিভার্সিবল চেঞ্জ বলতে বোঝায় যে because the process that can be reversed without having any change in the both system surroundings. It is always with the state of the equilibrium in factor. Yes, the condition of the reversibility দেওয়া আছে process কে কি হতে হয় one static হতে হয়, there will be no dissipative effect থাকতে হয়, there will be always equilibrium between the system and surroundings, এটা মাস্ট হতে হয়। তো এইগুলো হচ্ছে কন্ডিশন। তো নেক্সট কোশ্চেনে বলা হয়েছিল যে লুপ ফাংশন কুলিং এন্ড অ্যাডিটিভ এক্সপানশনের মধ্যে ডিফারেন্স কি হয়েছে, এক্ষেত্রে এনথালপি কনস্ট্যান্ট হয়, এক্ষেত্রে এনট্রপি কনস্ট্যান্ট হয়। তো এটা অ্যাডিটিভ প্রসেস একটা এক্সাম্পল। প্র্যাকটিক্যালি অবজার্ভিং দ্য রিয়েল কেসে দেখতে পাওয়া যায়, এটা দুটো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বোথ রিয়েল এন্ড আইডিয়াল কেসেস। নো ওয়ার্ক ডান, এনথালপি রিমেইনস কনস্ট্যান্ট বাট ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ডিউরিং এক্সপানশন as the volume increases। তো এখানে নো ওয়ার্ক ডান মিলে হ্যাঁ বলা হচ্ছে নেক্সট পয়েন্টে occurs at the specific pressure and temperature for the each gas occurs mean where the gas expels without the heat exchange. Used in refrigeration, like this is actually used in expansion of the piston. Tipping point কি বলা হয়েছে এবং তার সাথে এক্সাম্পল চাওয়া হয়েছে। টিপিং পয়েন্ট হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট is the temperature and pressure at which the substances phases coexist in thermodynamic equilibrium। অর্থাৎ সলিড লিকুইড গ্যাস ভেপার এই তিনটা যে স্টেট রয়েছে সলিড লিকুইড এবং ভেপার, এটা যেখানে কোএক্সিস্টেন্স হয় সেটাকে বলা হয় টিপিং পয়েন্ট। তো এখানে এক্সাম্পল চাওয়া হয়েছিল প্রেসার ভার্সেস টেম্পারেচার গ্রাফ করে এইভাবে মিলে। তো এখানে এক্সাম্পল হিসেবে তুমি নিতে পারো যে ওয়াটারের ক্ষেত্রে টিপিং পয়েন্ট হয় 273 কেলভিন এবং 611 পাস্কাল। Explain effect of the pressure of the fast over phase transition according to the Clapeyron equation. Clapeyron equation থেকে তোমাকে বলা হয়েছে এখানে যে effect of pressure সম্বন্ধে এক্সপ্লেইন করতে Clapeyron equation হয় যেটা dP by dt equal to L by T into V2 minus V1। এবার different cases solid liquid, liquid to gas, solid to gas, অর্থাৎ V2 minus V1 যদি পজিটিভ হয় বা যদি নেগেটিভ হয়, বিভিন্ন কেসে কি হয়ে থাকে সেগুলো আমাকে এখানে এক্সপ্লেইন করতে হবে এইভাবে। এই গ্রুপটা আমরা আগে করেছি যে এনার্জি ইকুয়েশন, ফার্স্ট এনার্জি ইকুয়েশন যেটা পার্ট এ তে কোশ্চেন এসেছিল। তো ফার্স্ট ল থেকে তুমি পেয়ে যাচ্ছ এবং সেকেন্ড ল এখানে লাগানো হচ্ছে ডিকিউ জায়গা টিডিএস, তারপর একটা ম্যাক্সওয়েল রিলেশন লাগিয়ে দেওয়ার ফলে চলে আসছে খুব সহজে। তো এই কোশ্চেনে দেওয়া হয়েছে যে এভারেজ থার্মাল এনার্জি কত হবে। তো এভারেজ থার্মাল এনার্জি যেটা হবে সেটা হচ্ছে 3/2 কেটি, কারণ আমরা এখানে একটা ফ্রি পার্টিকেলের মতন ধরে নিব ইলেকট্রনটাকে। অর্থাৎ ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম বাই 3 আর 3/2 কেটি ইকুইপার্টিশন থিওরেম থেকে, তাহলে এভারেজ এনার্জি হয়ে যাচ্ছে ইজ ডিগ্রি অফ ফ্রিডমের জন্য হাফ কেটি ইকুইপার্টিশন থিওরেম থেকে। কারণ এখানে ফ্রি ইলেকট্রন ধরছি তার মানে এই ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3 তাহলে 3/2 কেটি। তো এখান থেকে কে পি বলতে বোল্টজম্যান কনস্ট্যান্ট তার মান বসানো হয়েছে এবং পি এর মান হচ্ছে 400, কারণ এখানে 127 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এটা কেলভিনে করলে আসছে না 400 কেলভিন। তো সেখান থেকে যেটা মিলছে এত ইলেকট্রন ভোল্ট 0.0129 ইলেকট্রন ভোল্ট। তারপরে বলা হয়েছে ম্যাগনেটিক ক্যালকুলেট ইফেক্ট। ম্যাগনেটিক ক্যালকুলেট ইফেক্ট হচ্ছে টেম্পারেচার চেঞ্জ এবং যেটা ম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। স্পেসিফিক্যালি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল যে রয়েছে তো তার ক্ষেত্রে স্ট্রং ম্যাগনেটো ইলেকট্রনিক ইফেক্ট দেখতে পাওয়া যায় অ্যাবাউট 1 ইয়ার হচ্ছে কি পুরি টেম্পারেচার। যেমন ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে জানো যে পুরি টেম্পারেচার পরে তার চেঞ্জ হয়ে যায়, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল প্যারাম্যাগনেটিক বিহেভ করে মতন বিহেভ করে। তো যেমন উদাহরণ হিসেবে এখানে দেরি রয়েছে ইউআইডি ইউজ টু দা দেয়ার লার্জ ম্যাগনেটিক ইফেক্ট এট দ্য রুম টেম্পারেচার। এটা রুম টেম্পারেচারে হয় এগুলো ইউজ ভালোই রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যে ফেনোমেনাটা রয়েছে সেটাই হচ্ছে কি ফেনোমেনা অফ দ্য ম্যাগনেটিক স্পেসিফিক্যালি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বেশি দেখা যায়।
সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন কাকে বলা হচ্ছে এবং চাওয়া হয়েছে এক্সাম্পল দেওয়া দিতে আর কি। তো আমরা একটা এক্সাম্পল প্রথমেই বললাম যে এখানে একটু ফার্স্টেও আমাদের ডিফারেন্স চাওয়া হয়েছিল এবং সেকেন্ড অর্ডার একবার দেখে নিচ্ছি। এই যে ফেরোম্যাগনেটিক ট্রানজিশন আর তো এটা একটা সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের এক্সাম্পল। আর আমি মানে আরেকটা এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, নর্মাল কন্ডাক্টর টু সুপার কন্ডাক্টর এই যে ট্রানজিশনটা হয়, তো সেটাও একটা সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। তো সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে কি হয়ে থাকে যে এন্ট্রপি এবং হচ্ছে ভলিউম এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট হয়, আর টেম্পারেচার আর হচ্ছে প্রেসার এই দুটো হচ্ছে কি হয়, ভেরিয়েবল হয়। তার সঙ্গে এগুলো কন্ডিশন রয়েছে। এইভাবে গ্রাফ আছে সুপার কন্ডাক্টর নর্মাল কন্ডাক্টরের মধ্যে, গ্রাফটা এইভাবে চলে আসে। তো এটা তুমি ড্র করে দিও এবং এটা এক্সাম্পল হিসেবে তুমি এটাও নিতে পারো, অথবা তুমি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেটা ফার্স্ট বললাম সেই ইনপুটটাও দিতে পারো। তো নেক্সট ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল ফাইন্ড অ্যান এক্সপ্রেশন এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটি বের করার জন্য ফার্স্ট হচ্ছে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল, যেটা এটা হয়ে থাকে, তার সঙ্গে dn বাই n ডিগ্রি করতে পারি, অর্থাৎ আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন পেয়ে যাব। তো আমরা ম্যাথমেটিক্যালি জানি কোনো কিছুর এভারেজ বের করা মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেই টার্মটা এবং তার সঙ্গে যে ডিস্ট্রিবিউশন ফাংশন এবং হচ্ছে dx করতে হয়, এখানে dv করব। তো তারপরে কি আসছে ক্যালকুলেশন করে যেটা হচ্ছে রোলার এইচ কেটি বাই হচ্ছে পাই, এবং এটি ইউজফুল লেভেল তোমাদেরকে মনেও রাখতে হবে। যেমন এখানে কি চাইতে পারে এভারেজ ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি আর হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। এই কোশ্চেনে বলা হয়েছে গিবস এনার্জি বলতে কি বোঝায়। গিবস এনার্জি থার্মোডাইনামিক একটা পোটেনশিয়াল বা কোয়ান্টিটি যেটা মেজার করে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইউজফুল ওয়ার্ক obtained from a chemical reaction for the system at a constant temperature and pressure. It is a crucial concept in determining the spontaneity of the process. Gibbs energy কে আমরা সাধারণত G দিয়ে এক্সপ্রেস করি, ক্যাপিটাল G দিয়ে, এবং G সমান হয় H মাইনাস হচ্ছে Ts। আর G হচ্ছে গিবস এনার্জি যদি হয়, এখানে H হচ্ছে এনথালপি, আবার H কে লেখা যায় প্লাস হচ্ছে পিভি, প্লাস পিভি, আর T হচ্ছে এখানে টেম্পারেচার, আর H হচ্ছে এন্ট্রপি। তো টোটাল এই কোশ্চেন গুলো পুরো কোশ্চেন পেপারে ছিল। তো তোমাদের যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে পরের কোনো প্রিভিয়াস এর কোশ্চেনের সলিউশন। তোমাদের যদি এরকম টাইপের প্রিভিয়াস এর আরো কোনো টপিকের সলিউশন প্রয়োজন থাকে তোমরা সেটাও কমেন্ট বক্সে জানিও। তো এখন এই পর্যন্তই।